হৃদয়ারণ্যে যে তটিনী, পর্ব ২৮। লিখেছেন অনিদ্রিতা আখি। রাত প্রায় ১০টা। অপারেশন থিয়েটারের দরজার সামনে ল্যাথ চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। তার মুখে স্পষ্ট উদ্বেগের ছাপ। একটু দূরে বেঞ্চে চুপচাপ বসে আছে তটিনী। তার মুখে কোনো অনুভূতির ছাপ নেই। ভেতরে কি চলছে তা বোঝা দায়। তখন উমাইরের আকস্মিক কথাগুলো শুনে ল্যাথ এক মুহূর্তের জন্য হতবুদ্ধি হয়ে পড়েছিল। তার দৃঢ় শব্দগুলো গভীরতায় ল্যাথ বুঝতে পেরেছিল পরিস্থিতির গুরুত্ব। তবু কিছুক্ষণ দোটানার পর সে রাজি হয়েছিল। উমাইরের জীবন বাঁচানোর তখন ল্যাথের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। উমাইর কথাগুলো বলে তার বেশিক্ষণ চোখ মেলে তাকিয়ে থাকতে পারেনি। সে কিছুক্ষণের মাঝেই জ্ঞান হারিয়ে ফেলে। তবে তার আগেও সে তটিনীর দিকে তাকিয়েছিল, যেন চোখ বন্ধ করলেই হারিয়ে যাবে। তবে তটিনীর ছিল হাতকড়া পরানোর ব্যাপারে সম্পূর্ণ নারাজ। সে ছিল একরকম অদম্য। অনেক জোরাজুরি, অনেক বোঝানোর পর শেষমেশ তাকে রাজি করানো হয়। তবে তটিনী তার একটি শর্ত স্পষ্ট করে জানিয়ে দেয়। রিভাসকে মুক্তি দেওয়া হলে সে পালানোর কোনো চেষ্টা করবে না। পাশাপাশি যতক্ষণ না উমাইর সুস্থ হচ্ছে, ততক্ষণ সে হাসপাতালেই থাকবে। তটিনীর এই শর্ত শুনে ল্যাথ কয়েক মুহূর্তের জন্য চুপ থাকে। সে গভীর চিন্তায় পড়েছিল। তবে পরিস্থিতি বিবেচনা করে সে রাজি হয়। তার মনে হয় রিভাসকে পরে আবার ধরা যাবে এবং শাস্তি দেওয়া যাবে, কিন্তু এই মুহূর্তে উমাইরের জীবনের চেয়ে বড় কিছু নয়। অতএব ল্যাথ রিভাসকে অন্য একটি গাড়িতে করে ডাক্তারের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেয়। ততক্ষণে রিভাস যন্ত্রণা এবং রক্তক্ষরণের শোকে অচেতন হয়ে পড়েছিল। অন্যদিকে তটিনী তার শর্ত পূরণ হওয়ার পর এক প্রকার নীরব হয়ে আসে। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তার জানিয়েছিলেন হাতকড়া খোলা না হলে অপারেশন ঠিকঠাকভাবে করা সম্ভব হবে না। ল্যাথ দ্বিধা করেনি। ভাইয়ের সুস্থতাই তার কাছে সব কিছুর ঊর্ধ্বে। কিছুক্ষণের মধ্যেই কাইসার ওয়াসিম মাহমুদ এবং কাইসার উমরান মাহমুদ তড়িঘড়ি করে হাসপাতালে এসে পৌঁছান। ল্যাথ আগেই তাদের এই ঘটনার খবর দিয়েছিল। খবর পাওয়ার পর থেকে তারা আর স্থির থাকতে পারেননি। সেই সময় ডাক্তার আতাহার চৌধুরী উটি থেকে বের হলেন। তিনি বের হতেই ওয়াসিম মাহমুদ উদ্বিগ্ন কণ্ঠে বললেন, উমাইরের অবস্থা এখন কেমন? আতাহার চৌধুরী মুখের মাস্ক খুলে গভীর এক নিঃশ্বাস ফেললেন। তার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। ছুরিটা হৃৎপিণ্ডের গভীরে প্রবেশ করেনি, তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে পরিস্থিতি এখনও সংকটজনক। সঠিকভাবে কিছু বলা সম্ভব নয়। এখন সব কিছু আল্লাহর হাতে। তাই বলবো, আল্লাহর কাছে দোয়া করো। ডাক্তার আতাহার চৌধুরীর কথা শুনে সবাই নীরব হয়ে পড়ল। চারপাশে একটা চাপা আতঙ্ক আর অজানা আশঙ্কা যেন ভর করে আছে। সে এটা বলার পর তার বন্ধু ওয়াসিম মাহমুদকে কয়েকটি সান্ত্বনামূলক কথা বলে চলে গেলেন। তিনি চলে যেতেই ওয়াসিম মাহমুদ ল্যাথের কাছে গিয়ে রাগান্বিত কণ্ঠে জিজ্ঞাসা করেন, কে কে মেরেছে আমার ছেলেকে? কার এত বড় স্পর্ধা যে আমার ছেলের বুকে ছুরি চালানোর মতো দুঃসাহসিকতা দেখায়?
ওয়াসিম মাহমুদের কণ্ঠস্বর বজ্রাঘাতের মতো পুরো করিডোর কাঁপিয়ে তুলল। তার চোখে ক্রোধের লেলিহান শিখা, সাথে তার তীব্র চাহনি যেন কারোর গোপন সত্য টেনে বের করে আনতে চায়। কিন্তু তার এই তীক্ষ্ণ দৃষ্টি এবং কণ্ঠের আঘাতে লেথ চুপ করে রইল। কি বলবে বুঝতে পারছে না। একদিকে ভাইয়ের প্রতি ভালোবাসা, অন্যদিকে পরিস্থিতির জটিলতা, সব মিলিয়ে তার মন বিশৃঙ্খল। তখন উমাইরের অমন অবস্থা দেখে তার মাথা কাজ করছিল না, তাই তটিনীর উপর চড়াও হয়ে উঠেছিল। কিন্তু সে পরে এজন্য দুঃখিত, কারণ কেউ না জানলেও সে তো জানে উমাইর তটিনীর সাথে কেমন আচরণ করত। তাই সেই হিসেবে তটিনীর দিক থেকে হিসাব করতে গেলে তটিনীকে দোষীও বলা যায় না। আবার সে উমাইরকেও দোষী বলতে পারবে না, কারণ উমাইরের মানসিক অবস্থা সম্পর্কে সে অবগত। ওমরান মাহমুদ এতক্ষণ গম্ভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। এরপর তটিনীর দিকে নজর যেতে তিনি ধীর পায়ে এগিয়ে এসে তটিনীর পাশের বেঞ্চে বসলেন। তটিনীর মুখে কোনো অনুভূতির ছাপ নেই, তার চোখ স্থির। ওমরান মাহমুদ প্রথমে তটিনীর এই অদ্ভুত নীরবতাকে সুখ ভেবে নিলেন। তিনি কোমল স্বরে জানতে চাইলেন, উমাইরের এই অবস্থার পেছনে কার হাত, তুমি কি কিছু জানো? তটিনী তার প্রশ্ন শুনেও যেন কিছু শুনতে পায়নি। নির্বিকার, নিঃশব্দ। তার মুখের স্থবিরতা দেখে ওয়াসিম মাহমুদের মনে হলো নিজের স্বামীর এমন অবস্থা দেখে তটিনী যেন শুকে পাথর হয়ে আছে। তিনি তার কথা পুনরায় জিজ্ঞাসা করার আগেই লেথ কথা বলে উঠল, ভাবি ভাইয়ের বুকে ছুরি চালিয়েছে। করিডোর জুড়ে নিস্তব্ধতা। হাসপাতালের সাদা দেয়াল যেন আরও নিষ্ঠুর হয়ে উঠেছে চারপাশের ভারী পরিবেশে। তটিনী নির্বিকার, মাথা নিচু করে বসে আছে। তার মুখে কোনো আবেগের রেখাপাত নেই, যেন এই নাটকের কেন্দ্রীয় চরিত্র হওয়া সত্ত্বেও ঘটনাগুলো তাকে স্পর্শ করতে পারছে না। লেথের কণ্ঠে ছিল দ্বিধা আর দুঃখের মিশেল। সে জানে সত্য গোপন করার কোনো উপায় নেই। ওয়াসিম মাহমুদ এমন একজন মানুষ যার কাছ থেকে কোনো সত্য লুকিয়ে রাখা সম্ভব নয়। তাই তার গলা কাঁপলেও শেষ পর্যন্ত সত্যটা বলে দেয়। ওয়াসিম মাহমুদ এক মুহূর্তের জন্য নিশ্চল হয়ে গেলেন। তার কঠিন মুখাবয়ব আরও কঠিন হয়ে উঠল। চোখে তীব্র এক ক্রোধ দপ করে জ্বলে উঠল, তবে তা মুহূর্তে হতাশা আর বিষাদের আধারে ঢেকে গেল। করিডোরের থমথমে পরিবেশ যেন আরও ভারী হয়ে উঠল। ওমরান মাহমুদ স্তব্ধ। তিনি যেন লেথের কথাগুলো বিশ্বাস করতেই পারছেন না। ফ্যালফ্যাল চোখে তটিনীর দিকে তাকিয়ে থাকলেন। তার ঠোঁট কাঁপছে, কিছু বলতে চাইলেও শব্দ বের হচ্ছে না। অন্যদিকে ওয়াসিম মাহমুদ আরও ধীর কিন্তু দৃঢ় পদক্ষেপে তটিনীর দিকে এগিয়ে গেলেন। তটিনী তবুও নির্বিকার, মাথা নিচু করে বসে আছে। তার অবস্থা এমন যেন পুরো পরিবেশ তার জন্য একেবারেই তুচ্ছ। কিন্তু ওয়াসিম মাহমুদের কণ্ঠে যখন গম্ভীর ধ্বনিতে প্রশ্ন ভেসে এলো, করিডোরের নিস্তব্ধতা যেন চমকে উঠল, তুমি উমাইরকে মারতে চেয়েছ কেন? তটিনী তবুও মাথা তুলল না। তার শরীর যেন ক্লান্ত, মন আরও বেশি। তটিনী তার সমস্ত অস্তিত্বে স্পষ্ট, কোনো কিছুতে তার আগ্রহ নেই। একবারের জন্য ওয়াসিম মাহমুদের চোখে চোখ রাখল না।
অনেকক্ষণ নীরব থেকে অবশেষে অনুজ্জ্বল কণ্ঠে জবাব দিল, আপনার ছেলের দোষ কি আদৌ আপনার চোখে পড়বে? তটিনীর এমন হেয়ালিপূর্ণ নির্লিপ্ত উত্তর যেন ওয়াসিম মাহমুদের রক্ত আরও টকবক করে ফুটিয়ে তুলল। তার চোখ জ্বলে উঠল রোষে। মা হারা ছেলেকে তিনি কখনো ছোট্ট একটি আঘাত পাতে দেননি, আর সেখানে এই পুচকি মেয়ে তার ছেলের বুকে ছুরি চালিয়েছে, এটা যেন তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এতটুকু একটা মেয়ে হয়ে আমার ছেলেকে আঘাত করো, বজ্জাত মেয়ে, তোমাকে আমি পুলিশে দেব। ওয়াসিম মাহমুদের শেষের কথা শুনে লেত আটকে উঠল। উমাইর চোখ মেলে আগে তটিনীকে দেখতে চাইবে। এমনিতেই হাতের হ্যান্ডকাফ খোলার জন্য তাকে কি করবে এটারই ঠিক নেই। আর যদি তটিনীকে দেখতে না পায় তাহলে হাসপাতালেই সে এমন এক অরাজক পরিবেশ সৃষ্টি করবে যা সহজে সামলানো যাবে না। সাথে ভিকুর পরের খাবার হবে, এটা সে নিশ্চিত। শুকনো ডুব গিলে কিছু বলার চেষ্টা করল লেত, তবে তার আগেই উমরান মাহমুদের গম্ভীর কণ্ঠের ধাক্কা লেগে থেমে গেল। ওয়াসিম, থামো, আমাকে আগে পুরো বিষয়টা বুঝতে দাও। আর মনে রেখো, তুমি যার নামে পুলিশে অভিযোগ করতে চাইছ সে কিন্তু কায়সার ফ্যামিলির বউ। উমরান মাহমুদের এই গম্ভীর কণ্ঠে যেন কক্ষের বাতাসকে আরও ভারী করে তুলল। কথাগুলো শোনার পর ওয়াসিম মাহমুদ কিছুটা নরম হলেও তটিনীর প্রতি তার অন্তরের ক্ষোভ যেন এখনও জ্বলছে। তবে বাবার কথা তিনি কখনো অমান্য করেন না, তাই ইচ্ছা থাকলেও আর কিছু বললেন না, চুপচাপ দাঁড়িয়ে রইলেন। এবার উমরান মাহমুদ তটিনীর দিকে তাকালেন। আগে যেমন গুলুমুলু উচ্ছল এক মেয়ে ছিল, এখন আর সেই চেহারা নেই। তার হলদে ফর্সা ত্বক এখন বিবর্ণ আর ফ্যাকাশে, গায়ের লাবণ্য হারিয়ে গেছে। এলোমেলো চুল আর অবহেলিত চেহারা দেখে বোঝা যায় এই কদিনে সে কতটা কষ্টে ছিল। একটি ভারী শ্বাস ফেলে তিনি তটিনীর কাছে ঝুঁকলেন। ডান হাতটা বাড়িয়ে মেয়েটার অগোছালো মাথায় স্নেহের পরশ বুলিয়ে দিলেন। নরম অথচ দৃঢ় কণ্ঠে বললেন, আমি তো তোমার দাদু হই, তাই না? উমাইরের সম্পর্কে ধরতে হবে না, আগে যেভাবে ধরেছিলে অমন হিসেবেই ধরো। এবার বলো, তোমার সাথে কি উমাইর কোনো খারাপ আচরণ করত? আর তোমাদের মাঝের সম্পর্ক কেমন ছিল? এটা নির্দ্বিধায় আমাকে বলতে পারো। উমরান মাহমুদের স্নেহমাখা আচরণে তটিনীর দু চোখ অজান্তেই জলে ভরে উঠল। সে মাথা নিচু করে রাখার জন্য কেউ তার আবেগের স্রোত দেখতে পায় না। কতদিন পর কেউ এভাবে তার মাথায় হাত বুলিয়ে স্নেহের পরশ দিল। তার মনে করার চেষ্টা করেও সময়ের হিসাব মেলাতে পারল না। ভেতর থেকে ভেঙে পড়ার ইঙ্গিত পেলেও সে নিজেকে শক্ত রাখতে মরিয়া হয়ে চেষ্টা করল, কিন্তু শেষমেশ আর নিজেকে সামলাতে না পেরে তটিনী দু হাতে মুখ ঢাকল। গভীর এক নিঃশ্বাস ফেলে নিজেকে স্থির করার চেষ্টা করল। কিছুটা শান্ত হয়ে সে উমরান মাহমুদের দিকে এক পলক তাকালো, তারপর আবার নজর সরিয়ে নিল। তার মনে হচ্ছে এতদিন ধরে জমে থাকা ব্যথা আর অন্যায়ের ভার সে আর বয়ে নিয়ে যেতে পারবে না। অতঃপর তটিনী ধীরে ধীরে তার জীবনে ঘটে যাওয়া প্রতিটি অন্যায়, প্রতিটি নির্যাতনের কথা প্রকাশ করল। তার কণ্ঠে ছিল এক ধরনের সুখ, আর তার কথাগুলো যেন এক একটি শুল হয়ে উপস্থিত সকলের মনে বিদ্ধ হচ্ছিল। বারান্দার অপর পাশে দাঁড়িয়ে থাকা ওয়াসিম মাহমুদ স্তব্ধ হয়ে শুনলেন। তার মুখে রাগের তীব্রতা
ক্রমশ প্রশমিত হয়ে গভীর বিস্ময়ের ছাপ ফুটে উঠল। তিনি যেন এক মুহূর্তে নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না। তার পাশে দাঁড়ানো ওমরান মাহমুদও বিস্মিত। উমাইর যে এমন কিছু করতে পারে তা যেন তার কল্পনাও করতে পারেনি। তটিনীর কথা সত্যি কি না নিশ্চিত হতে তারা একসাথে লেথের দিকে তাকালো। লেথ তীব্র অস্বস্তিতে পড়লেও মাথা ঝাঁকিয়ে বুঝিয়ে দিল যে তটিনী সত্যি কথা বলছে। এই দৃশ্যের সঙ্গে সঙ্গে চারপাশে যেন নীরবতা আরও ঘনীভূত হলো। অদৃশ্য এক ভার উপস্থিত সবার কাঁধে চেপে বসল। ওয়াসিম মাহমুদের মনের মধ্যে তখন এক বিষণ্ণ ঝড় বয়ে যেতে থাকল। তিনি জানতেন উমাইর তটিনীর উপর রেগেছিল, কিন্তু তাই বলে যে সত্যিই এমন নির্মম নির্যাতন অত্যাচার করবেন তা কোনোভাবেই তিনি বিশ্বাস করতে পারছেন না। তাদের বিয়ের কথা শুনে তো তিনি ভেবেছিলেন তটিনী হয়তো এবার শান্তি পাবে, কিন্তু এই নির্মম সত্য জানার পর তার মনে কোনো তীব্র অপারগতা অনুভূতি বাসা বাঁধল। ওমরান মাহমুদ কি বলবে নিজেও বুঝতে পারছে না। তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুমি এখন কি চাও? মুক্তি। আমি মুক্তি চাই এই নরকের সম্পর্ক থেকে। তটিনীর কথাগুলো যেন তীরের মতো বিঁধল ওমরান মাহমুদের হৃদয়ে। কথাটা শোনার পর চুপ করে থাকলেও তার ভেতরটা তোলপাড় হতে শুরু হয়ে গেছে। তিনি জানেন উমাইর তাকে কতটা ভালোবাসে, কিন্তু তাই বলে এভাবে একটা নির্দোষ মেয়েকে টর্চার করা, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মনে মনে নিজেকে ধিক্কার দিলেন তিনি। এখন উমাইর তটিনীকে কতটা ভালোবাসে তা সে সেদিন তার কথার ভাঁজে বুঝতে পেরেছিল, কিন্তু সেই ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকা অন্যায় আর অমানবিক আচরণগুলো কি ক্ষমার যোগ্য? তিনি নিঃশ্বাস ফেলে বললেন, উমাইর সুস্থ হলে এই বিষয়ে কথা বলবো। তুমি এই কয়দিন নিশ্চিন্তে থাকতে পারো। যখন আমার জন্য এত কিছু, তখন আমি সব কিছু ঠিক করার চেষ্টা করব। তটিনী নীরব। তার চোখের দিকে তাকিয়ে ওমরান মাহমুদ বুঝতে পারলেন মেয়েটি হয়তো ভেঙে পড়েছে, কিংবা হয়তো তার বলার কিছুটা বাকি নেই। বাইরের পরিবেশ নীরব, কিন্তু ভেতরের পরিবেশে যেন ঝড় বয়ে যাচ্ছে। একদিকে তটিনীর অসহায়ত্ব, অন্যদিকে উমাইরের অপরাধ। মাঝখানে দাঁড়িয়ে থাকা ওমরান মাহমুদ অনুভব করলেন তিনি যেন এক কঠিন দ্বিধার সম্মুখীন। সব কিছু ঠিক করার প্রতিশ্রুতি দিলেও তিনি জানেন পথটা কতটা সহজ হবে। তটিনী কিছু বলল না, নিরুত্তর নিস্তব্ধ হয়ে বসে রইল। তার মনের ভেতর যেন এক অজানা ভয় আর ক্ষীণ এক আশার আলো একসাথে খেলা করছে, অথচ তার চারপাশের বাতাসে তার অব্যক্ত আরতি যেন গুঞ্জন তুলছে, মুক্তি চাই, মুক্তি। উমাইর আইসিইউতে এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। একদিন কেটে গেছে, কিন্তু তার জ্ঞান ফেরেনি। ওয়াসিম মাহমুদ চিন্তায় অস্থির। আজ রাতের মধ্যে যদি তার জ্ঞান না ফেরে, তাহলে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হবে। সেখানকার হাসপাতালের সাথে আগেই কথা হয়েছে। সব কিছু প্রস্তুত, শুধু সময়ের অপেক্ষা। তটিনী লেথ নিজের প্রতিশ্রুতি রক্ষা করছে। সে পালানোর কোনো চেষ্টাই করেনি। করেই বা কী লাভ? পালিয়ে যাবে কোথায়? এই বিশাল পৃথিবীর কোথায় সে পালিয়ে যাবে? তার মনের আবেগ আর বাস্তবতার টানাপোড়েনের মধ্যে সে পরিষ্কার বুঝে নিয়েছে, এখন আবেগের জোয়ারে ভেসে যাওয়ার সময় নয়। এখন সে বাস্তবতা মেনে নিয়েছে, কিন্তু পরিস্থিতি যে
কতটা জটিল তা বুঝে চলার সময় নয়। উমাইরকে আঘাত করার সময় তার গায়ে রক্ত লেগেছিল, তাই ওয়াসিম মাহমুদ তাকে হাসপাতালে থাকতে দেয়নি। তাকে পাঠিয়ে দিয়েছিল কায়সার মঞ্জিলে। কায়সার মঞ্জিলে বর্তমানে তটিনীর অবস্থান। হাসপাতালে যাওয়া কিংবা কোনো খবর পাওয়া কোনো কিছুতেই তার যুক্তি নেই। উমরান মাহমুদ নিজেও সদ্য সুস্থ হয়েছেন, তাই ওনাকে তটিনীর সঙ্গে পাঠানো হয়েছে। যদিও তিনি নিজের নাতিকে ফেলে আসতে চাননি, কিন্তু ওয়াসিম মাহমুদের জোরাজুরিতে তাকে রাজি হতে হয়েছে। তটিনী এ বিষয়ে কোনো কথা বলে না। তার মনে হয় এই ব্যাপারগুলো যেন তাকে স্পর্শও করে না। তার যুক্তি, তটিনীর মতো নতুন কেউ কিভাবে এত বড় বাড়িতে একা থাকবে। শুনে তটিনী হয়তো হেসে উঠত। জঙ্গলের গভীরে রাতের পর রাত কাটানো মেয়েটি কি একটা প্রাসাদে একাকী থাকতে ভয় পাবে? হাস্যকর কল্পনা। তটিনী কায়সার মঞ্জিলের এক রুমের বিশাল খোলা বারান্দায় দাঁড়িয়ে সে রাতের আকাশের দিকে তাকিয়ে আছে। এই রুমটা যে উমাইরের তা বুঝতে একটুও দেরি হয়নি প্রথমে। অন্ধকার আকাশে যেন তার নিজের জীবনের প্রতিচ্ছবি, গভীর, জটিল, কিন্তু কোথাও এক টুকরো আলো জ্বলে ওঠার অপেক্ষায়। তটিনীর মনে হয় জীবন যেন তাকে কোনো এক পরীক্ষার দিকে নিয়ে যাচ্ছে। একদিকে কায়সার মঞ্জিলের নিস্তব্ধতা, অন্যদিকে হাসপাতালে শুয়ে থাকা উমাইরের নিথর দেহ। সব কিছু যেন তার চারপাশে দ্বন্দ্বের আবরণ তৈরি করছে। রাত 11টার দিকে খবর আসলো উমাইরের জ্ঞান ফিরেছে। এটা শুনে তটিনী নিশ্চুপ হয়ে বসে থাকল। সে এটা জানতে পারল এক সার্ভেন্টের মাধ্যমে। সে তটিনীকে রাতের খাবার দিতে এসে জানালো, আর এটাও জানালো যে ওয়াসিম মাহমুদ এই খবর পেয়েই নাতির কাছে যাওয়ার জন্য বের হয়েছে। ডক্টরের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে ওয়াসিম মাহমুদ এবং লেথ আইসিইউ রুমে প্রবেশ করল। চারপাশে সুনসান নীরবতা। মনিটরের একঘেয়ে বিপ বিপ শব্দে ভেঙে পড়ছে যেন এই নিস্তব্ধতা। উমাইরের এখনও পুরোপুরি আশঙ্কামুক্ত নয়। তবুও আতাহার চৌধুরী ওয়াসিম মাহমুদের বিশেষ অনুরোধে বন্ধু হিসেবে তাকে অনুমতি দিয়েছেন উমাইরকে দেখার। বিছানার মাঝখানে উমাইর শুয়ে আছে। শয্যার পাশে এসে দাঁড়ালেন তারা। উমাইরের বুকের উপরিভাগ সাদা ব্যান্ডেজে আবৃত। বুকের বাঁ পাশের ব্যান্ডেজের উপর দিয়ে লালচে রক্তের ছোপ ফুটে উঠেছে। রক্তের দাগগুলো যেন ওর যন্ত্রণার নীরব সাক্ষী। তাদের রুমে প্রবেশ করার শব্দ পেতেই উমাইর চোখ মেলে তাকালো। সে তাকাতেই ওয়াসিম মাহমুদ উমাইরের মাথায় হাত বুলিয়ে নরম গলায় জিজ্ঞাসা করলেন, এখন কেমন লাগছে? বউয়ের হাতে ছুরির আঘাত বুকে নিয়ে খুব গর্বিত লাগছে। দেখেন, গর্বে আমার বুক দিয়ে রক্ত বের হওয়ার জোগাড়, বলে সে লেথের দিকে চেয়ে গম্ভীর স্বরে বলল। চোখ মেলে তনিকে দেখতে চেয়েছিলাম। তনি কোথায়? আর আমাদের হাতের হ্যান্ডকাফ কেন খোলা হয়েছে? তার কথায় লেথ কি বলবে সেই কথা খুঁজতে থাকলো। সে জানত উমাইর সবার আগে এটাই বলবে। সে এবার থমথমে মুখে বলল, তোমার তো প্রায় 2 দিন পর জ্ঞান ফিরল। ভাবে কি এভাবে থাকতে পারবে সব সময় হ্যান্ডকাফ পরে? তাই খুলে দেওয়া হয়েছে। তবে চিন্তার কারণ নেই, ভাবি কায়সার মঞ্জিলে তোমার রুমে আছে। উমাইরের অস্থিরতা যেন আরও পুরো অস্তিত্বকে গ্রাস করে ফেলেছে। সে যেন আর কিছুতেই স্থির থাকতে পারছে না। বুকের ব্যথা, শরীরের অবসাদ, সব কিছুতেই সে যেন উপেক্ষা করছে।
তার চোখে মুখে এক ধরনের অদ্ভুত তীব্রতা। তটিনীকে না দেখতে পাওয়ায় যন্ত্রণা তার কাছে যেন শারীরিক কষ্টের চেয়েও অনেক বেশি লাগছে। তার মনে অবিশ্বাসের এক কালো মেঘ জমে উঠেছে। আমি তটিনীকে দেখতে চাই, যেভাবে হোক ওকে আমার সামনে আন। উমাইরের কণ্ঠে যেন আদেশের সুর। ওয়াসিম মাহমুদ তার অস্থিরতায় ঘাবড়ে গেলেন। তিনি নরম স্বরে বললেন, এত হাইপার হইও না, লেথ এখনই নিয়ে আসছে, একটু ধৈর্য ধরো। কিন্তু উমাইর তা শুনতে রাজি নয়। ধৈর্য যেন তার অভিধান থেকে মুছে গেছে। না, আমি এক সেকেন্ডও অপেক্ষা করতে চাই না। আমি এখনই তাকে দেখতে চাই, যেভাবে হোক। এই বলে সে প্রায় কাঁপতে শুরু করল। উমাইরের চোখের কোণে উদ্বেগের ছায়া। তার মনে হচ্ছে কিছু একটা অস্বাভাবিক ঘটছে। বুকের ভেতর যেন কোনো অজানা শঙ্কা তাকে কামড়ে ধরেছে। তটিনী আবার পালিয়েছে, এই শঙ্কা তার মনের গভীরে দানা বেঁধেছে। যে মেয়ে সে অসুস্থ থাকা অবস্থায় থামানো যায়নি, তার অনুপস্থিতিতে কি সে চুপ থাকবে? এই ধারণাটাই যেন হাস্যকর ঠেকছে তার কাছে। চারপাশের পরিবেশ থমথমে। সময় যেন থেমে গেছে। উমাইরের চোখ জ্বলছে অস্থিরতার আগুনে। লেথ দ্রুত পায়ে কেবিন থেকে বের হয়ে কাইসার মঞ্জিলের এক সিকিউরিটি গার্ডকে কল দিল। ওপার থেকে কল ধরতেই সে আদেশ দিল, 1 মিনিট সময় দিলাম। এর মধ্যে ভিডিও কলে তটিনী ভাবিকে যেন কলে দেখতে পাই। ভাই তাকে দেখতে চাই, যাও। ওকে স্যার। সে কল কেটে সিকিউরিটি গার্ডের ফোনের অপেক্ষায় পায়চারি করতে থাকল। যেন মনের উত্তেজনা থামানোর আর কোনো উপায় নেই। ঠিক সেই মুহূর্তে উমরান মাহমুদ উপস্থিত হলেন। তার চোখে চিন্তার ছাপ, কপালে ভাঁজ। তিনি লেথের কাছে উমাইরের অবস্থার বিস্তারিত শুনলেন। তারপর দ্রুত কেবিনে প্রবেশ করলেন, সঙ্গে লেথও। তাদের প্রবেশের ঠিক পরপরই মোবাইলে রিং বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে সে দেখল সিকিউরিটি গার্ড কল করেছে। ফোনের ডিসপ্লেতে অডিও কল দেখে তার ভ্রু কুঁচকে গেল। অতঃপর মনে হলো হয়তো তটিনী ভিডিও কলে আসতে চায়নি, তাই অডিও কল করেছে। অল্প একটু দ্বিধা নিয়ে সে মোবাইলের সাউন্ড বাড়িয়ে দিল, যাতে তটিনীর কথা উমাইরও স্পষ্ট শুনতে পায়। কিন্তু কে জানত, এই সিদ্ধান্ত তার সবচেয়ে বড় ভুল হয়ে উঠবে। কল ধরতেই ওপার থেকে সিকিউরিটি গার্ডের উদ্বিগ্ন কণ্ঠ শোনা গেল, তটিনী ম্যামকে কাইসার মঞ্জিলের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। গার্ডের কথাগুলো যেন মুহূর্তেই চারপাশের পরিবেশকে স্তব্ধ করে দিল। এক অজানা শীতলতা ছড়িয়ে পড়ল ঘরের কোণে। উমাইর স্পষ্ট শুনতে পেল কথাগুলো, কিন্তু তার হৃদয়ের ভেতর যেন ঝড় উঠল। সে আর নিজেকে স্থির রাখতে পারল না। হঠাৎ করেই ব্যথার তোয়াক্কা না করে সে এক ঝটকায় হাতের ক্যানোলা খুলে ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে তার হাতটা লাল হয়ে গেল। সে বিছানা থেকে দ্রুত মেঝেতে পা দিয়ে নেমে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু দুর্বল শরীর তাকে টলিয়ে দিল। লেথ তৎক্ষণাৎ এগিয়ে এসে তাকে ধরে ফেলল। কেবিনের মধ্যে মুহূর্তেই হইচই পড়ে গেল। উমরান মাহমুদ আতঙ্কিত কণ্ঠে চিৎকার করে উঠলেন, তাগি, এটা কি করছো তুমি? লেথ তাকে ধরে উদ্বিগ্ন গলায় বলল, ভাই, তুমি এখনো আশঙ্কামুক্ত নও। এতে তোমার ক্ষতি হতে পারে। আমি যেভাবেই হোক ভাবিকে খুঁজে বের করব। প্লিজ, তুমি শান্ত হও। কিন্তু উমাইর বুকের ব্যথা চড়াও হলেও কারোর কোনো কথা শুনল না। পাশে দাঁড়ানো ওয়াসিম মাহমুদ হতবাক হয়ে গেলেন।
স্তম্ভিত চোখে তাকিয়ে থাকলেন নিজের ছেলের দিকে। এ দৃশ্য আর কোনো ব্যাখ্যার প্রয়োজন রাখল না। তার মনে কোনো সন্দেহ রইল না, তটিনী তার ছেলের সমস্ত হৃদয় দখল করে নিয়েছে। নার্স ও ডাক্তার ছুটে আসলো কেবিনে। কণ্ঠস্বর মিশে এক বিভ্রান্তিকর গুঞ্জনে রূপ নিল। উমাইরকে ধরে থামানোর চেষ্টা করল সবাই, কিন্তু পারল না কেউ। তটিনীর নাম উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গেই উমাইরের ভেতরে যেন এক পাগলামি ছড়িয়ে পড়ল। তটিনী কায়সার মঞ্জিলের পিছনের গেট দিয়ে বের হয়ে এসে দৌড়ে রাস্তায় এসে দাঁড়ালো। সে উমাইর সুস্থ হয়েছে, বাড়ি আসার আগেই তার মা ভাইয়ের কবরটা দেখে আসতে চাই, সাথে রিবাজ ভাইও কেমন আছে এটা দেখে আসা হবে। এমন সময় এক অটো গাড়ি আসতে দেখা গেল। সে হাতের ইশারায় থামতে বলল, কিন্তু তারা থামল না। কিন্তু একটু পরই দেখতে পেল সেই গাড়িটা আবার ফেরত এসে তার সামনে দাঁড়ালো। সে এক ঝলক তাকিয়ে দেখল সামনে দুইটা ত্রিশূর্ধ্ব লোক, বয়সের লোক, ছেলে বসে আছে। সে এতে কিছুটা অস্বস্তি বোধ করলেও গাড়িতে উঠে বসল। কারণ বলা যায় না, উমাইরের লোক যদি আবার তাকে এখানে দেখে ফেলে। গাড়ি কিছু দূর আসতেই তটিনীর অস্বস্তি এবং দ্বিধা নিয়েই গাড়ি চালককে বলল, মামা, আপনার ফোনটা একটু দেওয়া যাবে? একজনের সাথে একটু দরকারি কথা বলার ছিল। ললনা, শুধু ফোন কেন, একটু পর আমাদের সম্পূর্ণটাই তোমাকে দিয়ে দেব। বলেই সে বিশ্রীভাবে হাসল, সাথে তার পাশে বসা লোকটাও। এতে তটিনীর বুকের মধ্যে ধুক করে উঠল। মনের ভেতরে শঙ্কা এসে ভর করল, তা তাদের বুঝতে না দিয়ে কঠোর স্বরে বলল, কী সব আবোল তাবোল বলছেন? কোনো আবোল তাবোল না, একটু পরই বুঝতে পারবে। তার ঠান্ডা সুতীক্ষ্ণ কণ্ঠস্বর যেন তটিনীর শিরদাঁড়া বেয়ে হিমশীতল স্রোত বইয়ে দিল। চালক তখন নির্বিকারভাবে গাড়ি চালিয়ে চলেছে, আর তটিনী বুঝে গেল সে খুব বাজেভাবে ফেঁসে গিয়েছে। এই মানুষ দুটোর উদ্দেশ্য যে ভালো না, তা বোঝার জন্য তার আর দেরি হলো না। তটিনী নিজেকে শান্ত করে বলল, আপনি গাড়ি থামান, আমি এখানেই নামতে চাই। কিন্তু তার কথার জবাবে সামনের সিটে বসা লোকটা হেসে উঠল, যেন তার কথাটা খুবই হাস্যকর। শালি, তোর চাকর হই আমি যে তোর কথা শুনতে হবে? উঠেছিস তোর ইচ্ছায় আর নামবি আমাদের ইচ্ছায়। পকর পকর করা বন্ধ কর। তটিনীর ধৈর্য এবার চূর্ণ হয়ে গেল। সে গলা চড়িয়ে উঠে বলল, জানোয়ার, তোদের ঘরে মা বোন নেই? একা একটা মেয়ে পেয়ে পুরুষত্ব খাটাতে আসছিস? ভালোই ভালোই বলছি গাড়ি থামা, না হলে আমি চিৎকার করব। লোকটা এবার শীতল নিষ্ঠুর হাসি দিয়ে বলল, কর চিৎকার, তোকে ধরে রেখেছে কে? কিন্তু তোর এই চিৎকার রাত 12টার সময় রাস্তায় শোনার জন্য কে পড়ে আছে বলতো? তটিনী আতঙ্কে চুপ হয়ে গেল। তার কথার সত্যতা যাচাই করার জন্য সে বাইরে তাকালো। চারপাশে অন্ধকার যেন আরও ভারী হয়ে আসছে। রাস্তার ধারে কোনো বাড়ি, আলো কিংবা মানুষ তো দূরের কথা, একটা কাকপক্ষীও দেখা যাচ্ছে না। তার বুক ধড়ফড় করে উঠল। ভেতরে ভেতরে সে অনুভব করল, তার এতক্ষণ ধরে জড়ো করা সাহস যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। গলার ভেতরটা শুকিয়ে কাঠ। আতঙ্ক এমনভাবে তার শরীরটাকে আঁকড়ে ধরল যে সে কিছু বলার চেষ্টা করলেও শব্দটা যেন আটকে গেল তার কণ্ঠনালীতে। তটিনী জানে, যদি সে এখন কিছু না করে তবে তার শেষ সম্বলটুকু হারিয়ে যেতে পারে। চোখের কোণ বেয়ে দরদর করে ঘাম গড়িয়ে পড়ছে।
ভয়ে তার পুরো শরীর অবশ হয়ে আসছে। সে বুঝতে পারল নিজেকে বাঁচানোর জন্য শেষ চেষ্টা করতেই হবে। সে আর এক মুহূর্তও দেরি না করে শরীরের সমস্ত শক্তি একত্র করে চলন্ত অটোর ভেতর থেকে লাফ দিল। গাড়িটি তখন বেশ দ্রুতগতিতে চলছিল। পিচঢালা রাস্তার সঙ্গে সঙ্গেই তার হাতের চামড়া ছিঁড়ে গিয়ে রক্ত ঝরতে শুরু করল। কপালের একপাশেও গভীর আঁচড় পড়ল। হাঁটুর কাছে পায়জামা ছিঁড়ে গেছে, সেখান থেকেও রক্ত ফিনকি দিয়ে বেরোচ্ছে। সাথে এক পায়ে বেশ ভালোই মোচড় লেগেছে। কিন্তু তটিনী সেসব উপেক্ষা করল। মুহূর্তেই উঠে দাঁড়িয়ে পিছন ফিরে দৌড় শুরু করল, যেন নিজের জীবন রক্ষার জন্য আরেকটি মরণপণ যুদ্ধ। অটো চালক আর সেই ছেলেটা হতবাক হয়ে গেল এমন দুঃসাহসিক দৃশ্য দেখে। তারা কিছুক্ষণ থমকে তাকিয়ে থাকল, যেন বিশ্বাস করতে পারছিল না তাদের সামনে ঠিক কী ঘটে গেল। তারপর হঠাৎই চেতনা ফিরে পেয়ে আবার গাড়ি থামিয়ে পাগলের মতো তার পিছু নিল। তটিনীর শ্বাস-প্রশ্বাস ভারী হয়ে আসছে। প্রতিটি পদক্ষেপ যেন শরীরের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে যাচ্ছে। রাস্তার বুকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে গিয়ে মনে হচ্ছে পায়ের মোচড় যেন তার শেষ অংশটুকু কেড়ে নিয়ে যাচ্ছে। এক পলক পিছনের দিকে তাকিয়ে দেখে অন্ধকারে ভেসে আসছে সেই দুইজনের ছায়া। তাদের হিংস্র গলার অকথ্য ভাষায় দেওয়া গালিগালাজ যেন শীতল বাতাসে চাবুকের মতো আঘাত করছে। মাগি, তেজ দেখছিস? ধরে ফেলতে পারলে তার তেজ ছুটাবো। তাদের গলায় ঝরে ওঠা বিষাক্ত শব্দগুলো তটিনীর কানে এসে পৌঁছালেও তার চোখে ছিল এক অদম্য জেদ। পালাতে হবে, যে কোনোভাবে বাঁচতে হবে। মনে মনে এই প্রতিজ্ঞা করেই সে শরীরের শেষ শক্তিটুকু নিয়ে ছুটে চলছিল। কিন্তু দুর্ভাগ্য যেন তাকে গ্রাস করতে প্রস্তুত। পথের মাঝখানে দাঁড়িয়ে শরীর আর সঙ্গ দিচ্ছে না। অবশেষে সে হাল ছেড়ে রাস্তার ধারে বসে পড়ল। সামনে থেকে সেই দুই পাষণ্ডর কাছে আসার শব্দ স্পষ্ট হয়ে উঠল। চোখ তুলে দেখে তারা হাঁপাতে হাঁপাতে তার সামনে এসে দাঁড়িয়েছে। তাদের রক্তজবা চোখ আর বিকৃত হাসি তটিনীর শরীর কাঁপিয়ে দিল। শালি, এবার কোথায় পালাবি? ভেবেছিলাম মজা করে তোকে ছেড়ে দিব, কিন্তু এখন তোর কি হাল করি দেখে নে। একজন হিংস্র স্বরে বলে তটিনীকে ধরতে উদ্যত হল। ঠিক সেই মুহূর্তে যেন কোনো অলৌকিক ঘটনা ঘটল। তীব্র এক হর্নের শব্দ আর বাতাস কাঁপিয়ে দিয়ে একটি গাড়ি দ্রুত গতিতে তাদের দিকে ছুটে এলো। গাড়ির উজ্জ্বল হেডলাইটের আলো চোখ ঝলসে দিতে শুরু করল। ছেলেগুলো মুহূর্তের জন্য হকচকিত হয়ে হাত দিয়ে তাদের চোখ আর ঢাকল। তটিনী পিছনে ঘুরে সেই উজ্জ্বল আলো দেখতে পেল। কিন্তু এত কাছে গাড়ির গর্জন শুনে তার মনে হলো এই যন্ত্রদানব বুঝি তার জীবনের শেষ পাতাটি ছিঁড়ে ফেলতে এসেছে। চোখ বন্ধ করে নিল। নিজের সম্ভ্রমের আগে মৃত্যুকে বরণ করাই শ্রেয়। কিন্তু গাড়িটি ঠিক তার থেকে এক হাত দূরে এসে থেমে গেল। রাস্তা কাঁপিয়ে থামা ব্রেকের আওয়াজ যেন নিস্তব্ধ রাতকে ফালাফালা করে দিল। তটিনী ধীরে ধীরে চোখ খুলল। তার ভেজা চোখে প্রথমে অস্পষ্ট কিছু দেখা গেল।
তারপর গাড়ির জানালার পাশ থেকে এক রহস্যময় ছায়া বেরিয়ে এলো। আস্তে আস্তে তার চেহারা স্পষ্ট হলো। তটিনী হয়তো এই প্রথম সেই মানবকে দেখে আপ্লুত হলো। তার চোখে পানি, কিন্তু ঠোঁটে হাসি। ছেলে দুটোর মধ্য থেকে একজন বিরক্তি প্রকাশ করে বলল, দেখ ভাই, এমনি এই শালি মাথা নষ্ট করে দিয়েছে। এবার তুই আবার বিগড়ে দেস না। যেখানে যাচ্ছিলি সেখানে যা। বলে সে তটিনীর দিকে আগাতে থাকলো। কিন্তু এমন সময় সেই মানবের গুরুগম্ভীর শব্দের কথা তাদের শ্রবণ ইন্দ্রিয়ে প্রবেশ করল। তো স্যার, তাকে দিয়ে আপনাদের কী কাজ শুনি? তাদের কাজে বাধা দেওয়ায় বিরক্ত হলেও তাদের সম্মান দিয়ে কথা বলায় বেশ খুশি হলো। তাই খুশি মনে বলল, তাকে আমরা এখন এই জঙ্গলের মধ্যে নিয়ে যাব। তারপর কি করব বুঝতেই তো পারছো। বলেই নির্লজ্জ এক হাসি দিল দুজন। সে মানবটি এবার শীতল গলায় বলল, আচ্ছা নিয়ে যান। এই মহিলা আমার জীবনটাও একদম ঝালাপালা করে দিয়েছে। বলে সে গাড়ির দিকে যেতে থাকলো। এটা দেখে এবার তটিনীর মুখটা চুপসে গেল। সে কোনো রকম উঠে দাঁড়ালো এবং তাকে জাপটে ধরে বলল, উমাইর প্লিজ, আমাকে আপনি পারলে মেরে ফেলেন, তবুও এমন এক শাস্তি দিবেন না। তটিনী এভাবে তাকে জাপটে ধরায় উমাইরের বুকের ক্ষত জায়গায় আঘাত লাগলেও সে চোখ বন্ধ করে তা গিলে নিল। সে এক ঝলক তাকিয়ে তটিনীর আপাদমস্তক দেখে নজর সরিয়ে নিল। তারপর এক ঝটকায় তটিনীকে তার থেকে ছাড়িয়ে নিল। এতে তটিনী এবার ডুকরে কেঁদে উঠল। তবে উমাইর সেদিকে পাত্তা না দিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। সেই লোক দুটো তাদের কার্যকলাপ দেখছিল। তাদের এটাও বুঝতে পারল যে এরা চীনা পরিচিত। উমাইর তাকে নিজের কাছ থেকে সরিয়ে দিয়ে গাড়ির দিকে যেতে দেখে তারা অন্য কিছু না ভেবে একজন এগিয়ে গিয়ে তটিনীর হাত চেপে ধরল। কিন্তু তটিনী কোনোভাবেই যেতে রাজি নয়। এতে বিরক্ত হয়ে সে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকল। সেই লোকটা তটিনীকে নিয়ে সামান্য এগিয়ে যেতে পারল কি পারল না। এমন সময় ছেলেটি যে তার হাত শক্ত করে ধরেছিল আচমকাই এক হৃদয় বিদারক চিৎকার করে রাস্তা এবং চারপাশের জঙ্গলের নিস্তব্ধতাকে বিদীর্ণ করে দিল। তটিনী আতঙ্কে তার দিকে তাকালো, তবে চিৎকারের কারণ বুঝতে পারল না। কিছুক্ষণ পর সে তার হাতে এক ধরনের ভেজা অনুভূতি টের পেল। অবাক হয়ে হাতের দিকে তাকাতেই তার মুখ থেকে দিশেহারা চিৎকার বেরিয়ে এলো। তার হাত ভেজা ছিল গাঢ় রক্তে। লোকটির হাত যেটি দিয়ে তটিনীর হাত চেপে ধরেছিল সেটি এখন আর তার শরীরের সঙ্গে নেই। উমাইর যেন অন্ধ ক্রোধের প্রতীক। তার গাড়ির ডিকি থেকে চাইনিজ কুড়াল বের করে সেই হাতকে নিখুঁত দক্ষতায় কূপ মেরে শরীর থেকে আলাদা করে দিয়েছে। তটিনী আতঙ্কে জমে গেল। তার চোখের সামনে সব কিছু যেন থেমে গেল। তবে উমাইরের রক্তাক্ত খেলা তখনও শেষ হয়নি। তার সঙ্গী সেই হতভাগ্য ব্যক্তি পালানোর চেষ্টা করল, কিন্তু উমাইরের চোখে ধরা পড়া মাত্রই সে তার শানিত কুড়ালটি ছুঁড়ে মারল। কুড়ালটি লক্ষ্যভেদ করে তার পায়ে আঘাত করল। সঙ্গে সঙ্গেই পা শরীর থেকে আলাদা হয়ে গেল। তারও আর্তনাদে চারপাশ কেঁপে উঠল। তটিনী তখনও যেন পাথর হয়ে দাঁড়িয়ে আছে। সে এখন বুঝতে পারল উমাইর আবারও এক ভয়ঙ্কর রক্তের খেলায় মেতেছে। তার সমস্ত শরীর শিউরে উঠল। উমাইর ধীর পায়ে তার কুড়াল হাতে তুলে নিয়ে এগিয়ে গেল সেই লোকটির দিকে।
যে হামাগুড়ি দিয়ে প্রাণ বাঁচানোর জন্য রাস্তার পাশে সরে যাওয়ার চেষ্টা করছিল। ভয়ে কাতর লোকটি কাঁপা কাঁপা কণ্ঠে ক্ষমা চাইতে লাগল, কিন্তু উমাইরের পাষাণ হৃদয় নড়ল না। সে তার কুড়াল আড়াআড়ি চালিয়ে লোকটির মুখ ভেঙে দিল। রক্ত আর মাংস ছিটকে পড়ল চারিদিকে। এরপর উমাইর যেন এক পৈশাচিক নেশায় মেতে উঠল। লোকটির হাত দুইটা কূপ মেরে একে একে আলাদা করল। তারপর বুক, পেট, গলা সবকিছু কষাইয়ের মতো নিখুঁতভাবে কেটে আলাদা করে ফেলল। রক্তের স্রোত রাস্তায় বয়ে যেতে লাগলো। তার প্রতিটি কূপ ছিল নিখুঁত, যেন সে এই কাজের এক দক্ষ কারিগর। এতক্ষণে সেই লোকটির শেষ নিঃশ্বাস ত্যাগ করা হয়ে গেছে। উমাইর ঘুরে দাঁড়ালো। তার চোখ তটিনীর দিকে স্থির, তীব্র, উত্তপ্ত, যেন লেলিহান শিখার দীপ্তি। এক হাতে ধরা চাইনিজ কুড়ালটি থেকে টপ টপ করে রক্ত চুইয়ে পড়ছে। জমাট লাল ছাপ তৈরি করছে রুক্ষ পিচ ঢালা রাস্তার উপর। তার গতি ধীর, কিন্তু প্রতিটি পদক্ষেপ যেন ভারী প্রতিজ্ঞায় বাঁধা। তটিনী নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে। সময় যেন থমকে গেছে চারপাশে। বাতাসে মৃত্যু ও ভয়ের শীতল গন্ধ মিশে আছে। উমাইর যখন এগিয়ে গেল, সেই আহত লোকটি বেদনাভারে চিৎকার করে কেঁদে উঠল, কিন্তু সেই কান্না উমাইরের মনে কোনো দাগ ফেলল না। তার মুখের কঠিন রেখাগুলো আরেকবার গভীর হলো। হঠাৎ কুড়ালটি আকাশের দিকে উঠল। এক নিমিষে তা নেমে এলো লোকটির বাকি আর এক হাতে। কূপ দিয়ে আলাদা করে দিল শরীর থেকে। লোকটি আর্তনাদে মাটিতে গড়াগড়ি দিচ্ছে, কিন্তু উমাইরের চোখে এক বিন্দুও মায়া নেই। তার দৃষ্টি তীক্ষ্ণ, আর প্রতিটি আঘাত নিখুঁত। সে লোকটার মুখে একের পর এক কূপ দিতে থাকল। অতঃপর পা দুটো ও ধড় থেকে আলাদা করে দিল। দেহ থেকে মাথা আলাদা করে তার পুরুষাঙ্গের সোজা কূপ দিল। এই লোকটির জানু এতক্ষণে চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তটিনী যেন স্থবির হয়ে গেছে। চারপাশের নীরবতা তার শরীরের প্রতিটি রন্ধ্রে শীতল আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। উমাইরের নিষ্ঠুরতা যেন এক মূর্তিমান বিভীষিকা, যা তার চোখের সামনে বাস্তব হয়ে ধরা দিয়েছে। উমাইরের প্রতিটি আঘাত যেন সময়কে চূর্ণ করে দিচ্ছে। তটিনী সেই দৃশ্য থেকে চোখ ফেরাতে পারছে না। তার হৃদস্পন্দন যেন এক নিঃশব্দ চিৎকার হয়ে উঠেছে। অবশেষে উমাইর চলা কাটার মতো করে এক কূপ মেরে লোকটির বক্ষ ফেরে ফেলল। বক্ষের হৃৎপিণ্ডটা একটানে বের করল সে। ঘুরে ওই লোকটার সেই সঙ্গীর কাছে গেল। একই ভয়ঙ্কর দৃশ্যের পুনরাবৃত্তি, বুক চিরে হৃদয় বের করে আনা। এক হাতে দুটো হৃৎপিণ্ড নিয়ে তটিনীর সামনে এসে দাঁড়ালো। তটিনী এতক্ষণে দম বন্ধ করে দাঁড়িয়েছিল। চারপাশের নীরবতায় ভয়, আতঙ্ক আর মৃত্যু যেন তার গায়ে শীতল ছোঁয়া দিয়ে গেল। উমাইরের এই নিষ্ঠুরতার দৃশ্য তার মানসপটে গভীর দাগ কেটে গেল আরও একবার, এবং তার মনে হলো সে দুঃস্বপ্নের মধ্যে আটকা পড়ে আছে, যেখান থেকে মুক্তি পাওয়া অসম্ভব। এবার সে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ল। এমন সময় লেথ এবং বডিগার্ডরা গাড়ি নিয়ে সেখানে পৌঁছালো। লেথ দ্রুতগতিতে ছুটে আসলো গাড়ি থেকে নেমে, আর এখানে ওখানে চারিদিকে খণ্ডিত মাংসের টুকরো, হাত, পা, মাথা দেখে কাহিনী কি হয়েছে বুঝতে দেরি হলো না। সে এক গভীর শ্বাস ফেলে বডিগার্ডদের এগুলো পরিষ্কার করার আদেশ দিল। উমাইর তটিনীর অবস্থা দেখে অদ্ভুত এক হাসি দিল। তারপর
হৃৎপিণ্ড দুটি তাকে দেখিয়ে ছুঁড়ে ফেলে দিল। তটিনীর দিকে ঝুঁকে তার ঠোঁটে গাঢ় এক চুমু খেয়ে হাসকি স্বরে ফিসফিসিয়ে বলল, যারা তোর দিকে হাত বাড়ানোর মতো সাহস দেখাবে তাদের ঠিক এমন অবস্থা হবে।